গল্প প্রথম দেখা, শেষ কথা। কাহিনী রচনা রমেশ হালদার। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি সেই লোকের কথা বলতে যাচ্ছি। এমন একজন স্বনামধন্য মানুষের কথা, যার গাল ভরা দাড়ি, মুখ ভরা হাসি, গেরুয়া পাঞ্জাবি, যে সকলকে লজেন্স বিলি করে পরিচয় জানতে চায় আর সর্বদা বলে, এগিয়ে যাও, এগিয়ে যাও। বনগাঁ স্টেশনে নেমে সোজা টোটো কিংবা অটো করে মিনিট 25-30 গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। সেখানে গিয়েছিলাম বাচ্চু হালদারের সাহিত্য সভায়। ইছামতি নদী রয়েছে পাশে। বাচ্চু হালদারের বলেছিলেন মজেজা ইছামতির কাহিনী এবং তার উপর কবিতা লিখতে বলেছিলেন। লিখেছিলাম। তার সঙ্গে ইছামতিকে নিয়ে গান লিখেছিলাম। সেই গান করেছিল সিনা নস্কর, আমার বিএড পড়া বান্ধবী। মেয়েটি অদ্ভুত এক কণ্ঠ। ইছামতি, ইছামতি বলে যখন সুরের ঝংকার শুরু করে, তখন ফুটে ওঠে সেই ইছামতির চঞ্চলতার রূপ। আবার কখনো যে ইছামতির সেই রূপ হারিয়ে মজে গেছে, তা ফুটে ওঠে। একদিন যে ইছামতি নদীর কৃপায় কত মানুষের জীবন জীবিকা, ওপার বাংলা ও এপার বাংলাকে এক করে এক নতুন জগৎ তৈরি করেছিল, তার ছবি উঠে এসেছিল সেই গানের মধ্যে। সেই সাহিত্য সভায় এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেই গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি, স্টেজের ওপর একজন বেহালা বাজিয়ে গান ধরেছে, লাল পাহাড়ের দেশে যা। তার সঙ্গে একজন মহিলা গলা মিলিয়ে গান করছে এবং সেখানে দেখতে পেলাম সেই দাড়িওয়ালা, পাকা মাথায় গেরুয়া পাগড়িওয়ালা বলছেন, শ্রীরামপুর স্টেশনে বসে লিখলেন একটা মহুয়া গাছকে নিয়ে লেখা। আমি কবিতা লিখতে গিয়ে লিখে ফেললাম একখানা গান। উদাহরণ দিলেন, হতেছিলাম ডাক্তার, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার। এরকম ব্যাপার। বহু ব্যান্ড এই ফ্লক গান করে ফেলল। হাজার হাজার মানুষ সেই গানের তালে তালে নাচতে থাকে, নাচে। লাখ লাখ মানুষ শুনে মুগ্ধ হয়ে গেল সেই গুণমুগ্ধ মানুষ অরুণ চক্রবর্তীর। সেই সময় স্টেজের উপর সেই কথা এবং গানের সাথে সাথে সেই ৮০-৮২ বছরের মানুষটি নেচে নেচে গানের তালে তালে তাল মেলাতে থাকে। সেসব দৃশ্য দেখে মনে হয়েছিল স্বর্গের দেবতা তাদের বাণী নিজে এসে স্বয়ং পরিবেশন করছেন। এরকম এক অপরূপ দৃশ্য দেখব, তা কোনোদিন স্বপ্নে কল্পনা করিনি। তারপর স্টেজে থেকে নেমে এসে একেবারে পেছনের দিকে একখানা চেয়ার নিয়ে বসে আছেন চারিদিকে কবি সাহিত্যিকরা, তার ঘিরে রয়েছে এবং পরিচয় ও কথা বলছেন, সকলের সঙ্গে কথা বলছেন এবং লজেন্স ও বাউল গাম দিচ্ছেন। এত বড় মাপের মানুষ যে এভাবে জনতার দরবারে নেমে এসে লজেন্স বিতরণ করবে, তা কখনো ভাবিনি। এরূপ আমি গেলাম তার সম্মুখে
এবং পায়ে প্রণাম করে আমার পরিচয় দিলাম। আমি আমার লেখা কাব্যগ্রন্থ পৃথিবীর পাঠশালার গ্রন্থটি দিলাম। খুবই প্রশংসা করলেন আর বললেন, এগিয়ে যান। তারপর বললাম, স্নেহাংশু দত্তকে চেনেন? তিনি বললেন, চিনব না, ও তো আমার পাড়ার ছেলে, আর আমার আরামবাগ শহরের ছেলে, সুন্দর গান করে। উনি আমার বহু গান করেছেন। বাহ, খুব ভালো। তারপর বললাম, আমার লেখা আর একটা কাব্যগ্রন্থ রোদ ঝড় বৃষ্টি বেরোবে, আপনি একটা শুভেচ্ছা পত্র লিখে দেবেন? কেন দেব না, নিশ্চয়ই দেব। তুমি আমার পরিচিত স্নেহাংশু দত্তের কাছের লোক, তোমাকে অবশ্যই দেব। তাহলে আপনার নম্বরটা দিন। তারপর নম্বরটা দিলেন এবং বললেন, স্নেহাংশু দত্তের পরিচয় দিয়ে বাচ্চুদার সাহিত্য সভা বলে ফোন করবেন, তাহলে পরে বুঝতে পারবো। এরপর ফিরে এলাম, দু একবার ফোনে কথা বললাম। সব সময় এগিয়ে চলার প্রেরণা দিলেন। খুব আগ্রহী বেড়ে যেত। তখনই মনে হতো খাতা কলম নিয়ে বসে পড়ি, যা হোক করি। এভাবে 2-3 মাস কিংবা বড়জোর 4 মাস পরে হঠাৎ ফেসবুকে চোখ পড়ে লাল পাহাড়ের দেশে যা লোকটি দীর্ঘ অবসর নিয়েছেন, চিরবিদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তার ছবি, শায়িত ছবি দেখে আমি হতভাগ হয়ে গেলাম। কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। যে লোকটাকে আমার হৃদয়ে অনেক বড় জায়গা দখল করেছিল, একদিনের আলাপে আমার স্বপ্ন, আমার প্রেরণা, আমার সকাল, আমার বিকাল, আমার রাত, আমার গভীর রাত, আমার এগিয়ে চলার মন্ত্র, আমার ছায়া, আমার মায়া, আমার চেতনা, আমার স্পর্শ, সবই যেন গভীর চোখের জলের মতো ঝাপসা হয়ে গেল। আমার আশা আকাঙ্ক্ষা চিরতরের জন্য সমাপ্ত ঘটল। লাল পাহাড়ের দেশে যা সেই গান, সেই নাচ চোখের সামনে ভাসতে লাগলো। নমস্কার।